এটা হচ্ছে সুখ দুঃখের সাথী বইয়ের ভূমিকা। সুখ দুঃখের সাথী তুমি আমার সঙ্গে চলো। বাতাস বইছে বেরিয়ে পড়ার, গাছের কাছে বলো আমার সঙ্গে বেরিয়ে পড়ুক। পথের কাছে বলো আমার ফিরতে অনেক রাত্রি হবে, যেন অপেক্ষা না করে সদর দরজা বন্ধ করে। তুমি গাইতে পারো গান, কিন্তু সে গান মহাশূন্যে মিলিয়ে যাবে। তুমি অনেক রূপকথা মাথার মধ্যে বয়ে বেড়াও, কাকে বলবে, শুনবে কারা? শোয়ার আগেই ঘুমে ঝুলছে মানুষজন, পশু ও পাখি, চন্দ্র, তারা। এমনি করেই জীবন ভোর কত সময় নষ্ট হলো। এবার সুখ দুঃখের সাথে তুমি অন্য কোথাও চলো। নমস্কার, প্রহর.in এর পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের আড্ডায় স্বাগত। আজকের আড্ডা হচ্ছে একটি উৎপল সন্ধ্যা, যে আড্ডার শিরোনাম হচ্ছে স্বপ্নে পাওয়া আঙুল। সেই আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন উৎপলদার, উৎপল কুমার বসুর বেশ কয়েকজন কাছের মানুষ, এবং তারা প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে অত্যন্ত প্রতিষ্ঠিত। আমি আপনাদের তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা ফর্মালিটি, তাও আমি সেই কাজটা করছি। তো প্রথমে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রখ্যাত শিল্পী হিরণ মিত্র, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রখ্যাত কবি, গবেষক, আলোচক গৌতম বসু, আমাদের সঙ্গে রয়েছেন রাহুল পুরকায়স্থ, কবি রাহুল পুরকায়স্থ, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ দে। রাজেশ কবিতা লিখত। রাজেশ বর্তমানে একটি অত্যন্ত বড় আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার সঙ্গে অত্যন্ত উচ্চ পদে কর্মরত এবং উৎপলদার ঘনিষ্ঠজন। আমাদের মধ্যে সব থেকে কনিষ্ঠ হচ্ছে রাজেশ। তো আমরা আমাদের এই উৎপলদাকে নিয়ে আড্ডা আজকে শুরু করব। আমরা প্রথমেই যাব আজকে শিল্পী হিরণ মিত্রের কাছে। হিরণদা, আমরা উৎপলদার জন্মদিনে উৎপলদাকে স্মরণ করব, তার কাজকে স্মরণ করব। আপনার সঙ্গে তার জীবনের, আপনার সঙ্গে তার প্রচুর অভিজ্ঞতা। আপনি উৎপল কুমার বসুর বহু বইয়ের গ্রন্থের প্রচ্ছদ করেছেন। একই সঙ্গে আমরা জানি যে আপনার কাজের মধ্যে দিয়ে আপনি বহু ক্ষেত্রে, আমরা আজকে সেই ছবিগুলোও দেখব, আপনি উৎপলদাকে বিভিন্ন মুডে উৎপলদাকে ধরবার চেষ্টা করেছেন আপনার রং রেখা কল্পনায়। তো আমরা প্রথমেই জানতে চাইব হিরণদার কাছে যে হিরণদা, কেমন ছিল উৎপল সঙ্গ আপনার কাছে? উৎপলদার সঙ্গে একটা দীর্ঘ যাত্রা আপনি কাটিয়েছেন, দীর্ঘ জার্নি আপনি করেছেন। তো কেমন ছিল আপনার কাছে? আপনার কাছে কেমন লাগে আজকে এই জার্নিটাকে ফিরে দেখতে? আপনার কেমন লাগে? উৎপলদার সঙ্গে আমার যোগাযোগ, উৎপলদা যখন ইংল্যান্ড থেকে ফিরে এলেন, ফিরে আসার পরে চিত্রবাণীতে, তখনও যাননি উনি, তো দীপক মজুমদার তখন চিত্রবাণীতে ছিলেন। তো দীপকদা কে উৎপলদা বললেন যে কিছু একটা করো, আমি তো ফিরে এসেছি। তখন উৎপলদাকে নিয়ে দীপকদা গেলেন ফাদার রোবেটের কাছে। ফাদার রোবেট, আমি তখন চিত্রবাণীর সঙ্গে খুব যুক্ত ছিলাম, নানান রকম ওয়ার্কশপ করতাম, মানে এরকম কাণ্ড কারখানা করতাম। এবার ফাদার রোবেট উৎপলদাকে বললেন চলে আসো, কালকে থেকে চলে আসুন। উৎপলদা তারপরের দিন গেলেন, একটা টেবিল চেয়ার পেলেন, একটা ঘর পেলেন, সবই হলো। কিন্তু উৎপলদা বসে থাকেন রোজই, কিন্তু কিছু নেই, মানে ঘটনা কি করবেন উনি। তো একদিন কদিন আর অধৈর্য হয়ে উনি ফাদারের সঙ্গে দেখা করতে যাবেন। ফাদারকে গিয়ে বললেন যে ফাদার, আমি তো জয়েন করেছি, আমি আছি, কিন্তু আমার কাজটা কি? তখন ফাদার বললেন সেটা আমি জানি না, আপনার কাজ কি আমি তো জানি না, আপনার কাজ আপনি জানেন। আপনি বললেন আপনার এখানে কিছু থাকার একটা কাজ দরকার, তা আমি আপনাকে বললাম চলে আসুন। উৎপলদা এই গল্পটা, উৎপলদা যখন আনন্দ পুরস্কার পান তখন স্টেজে উঠে, ফাদার রোবেজও সেদিন ছিলেন অডিয়েন্সে, স্টেজে উঠে এই গল্পটা বলেছিলেন, এই ফাদার রোবেজের গল্পটা। তারপরে উনি ফাদার রোবেজকে একটা প্রস্তাব দেন যে এই করা যেতে পারে। এটা ছিল হচ্ছে সরকারি প্রস্তাব। আর বেসরকারি একটা প্রস্তাব দীপকদা এবং উৎপলদা তৈরি করেছিলেন, একটা সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় করবেন।
সেই সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ে নানান রকম পোস্টে নানান রকম লোককে নেওয়া হবে। যেমন এই যে লোকচর্চার জন্যে যে ফ্যাকাল্টি হেড হবেন সনাতন দাস বাউল, যিনি ল অ্যান্ড অর্ডার দেখবেন, তিনি হচ্ছেন ফাটাকেষ্ট। ফাটাকেষ্ট তখন কলেজ স্ট্রিটে বিরাট মাস্টার। ফাটাকেষ্টকে ওরা দায়িত্ব দিয়েছিল ল অ্যান্ড অর্ডার ইউনিভার্সিটির, উনি হেড হবে। এরকম বিভিন্ন ধরনের লোকজনকে রাখা হয়েছিল ওই এটাতে, বিশ্ববিদ্যালয়টায়। এবং সেটা দীপকদা এবং উৎপলদার একটা পরিকল্পনা ছিল। তো উৎপলদা তখন থেকেই ওখানে ছিলেন। তারপরে এমআরসিতে ওই মাস কমিউনিকেশনে উনি কাজ করতেন। আমি প্রচুর কাজ করেছি তখন। একটা ছিল আমাদের ক্লাসরুম বলে আর কি, তখন তো দূরদর্শন ছিল, দূরদর্শনে আমরা একটা কান্ট্রি ওয়াইড ক্লাসরুম বলে আমরা একটা করেছিলাম। মানে এটা ডিজাইন করেছিলেন উৎপলদা, মানে আমি পোস্টার করেছিলাম। দীপকদা, তারপরে দীপকদা ছেড়ে চলে যান, উৎপলদাই ছিলেন শেষ অব্দি। উৎপলদা রিটায়ার করা পর্যন্ত চিত্রবাণীতেই ছিলেন। তো উৎপলদা বেশ রহস্যজনক ছিলেন। মানে উৎপলদা একসঙ্গে আমরা বেরোলাম, উৎপলদা একটুখানি যে একটা চৌমাথায় এসে বললেন, তোমরা কোন দিকে যাচ্ছ? তো আমরা বললাম, আপনি কোন দিকে যাচ্ছেন? বললো, দেখি কোন দিকে যাই, বলে অন্যদিকে চলে গেলেন। মানে আমরা যেদিকে যাবো ঠিক উল্টো দিকে উৎপলদা যাবেন। এটা হচ্ছে উৎপলদার পরিকল্পনা। মানে হারিয়ে যাবেন, মিলিয়ে যাবেন কোথায়, পাওয়া যাবে না উৎপলদাকে। এটা ছিল উৎপলদার একটা স্বভাব। উৎপলদা যখন হয়, আমার প্রদর্শনী হয় 95 সালে বিড়লা একাডেমিতে, সেইখানে উৎপলদা একটা দীর্ঘ মুখবন্ধ লিখে দিয়েছিলেন। এবং সেইটা একটা মানে গদ্য, যেটা ওনার পরে ওরা গদ্য সংগ্রহতেও যায়, বাতাস বইতের উপমা, এটা গদ্য সংগ্রহতেও গেছিল এই লেখাটা। খুব খুব অদ্ভুত লেখা ছিল সেই উৎপলদার। মানে আমার ছবি নিয়ে উৎপলদার লেখা মূলত। পরে 2009 সালে উৎপলদা আমার ছবি নিয়ে কবিতাও লিখেছিলেন, সেটা একটা অক্ষর কখনো ঘুমোয় না এইটাতে ছিল। তো উৎপলদার আমরা বাইরে আড্ডা মারতাম। আমি একবার একটা বড় আমরা এতে গিয়েছিলাম, ট্যুরে গিয়েছিলাম, আমি সবটা ব্যবস্থা করেছিলাম। এটা গিয়েছিলাম আমরা বেতলা ফরেস্টে গিয়েছিলাম। বেতলা ফরেস্ট ওই অঞ্চলটায় আমরা ছিলাম। তো ওখানে আমার একটা ব্যবস্থা ছিল, একটা হলিডে হোম ছিল। হলিডে হোমে আমরা থাকতাম। সেখানে অনেকটা ছিল, আমার স্ত্রী, আমার ছেলে ছিল, ভূমেনদা ছিল, পার্বতীদা ছিল, আর উৎপলদা ছিলেন। তো আর উৎপলদার সঙ্গে আমার ছেলে ছোট, তো ওরা খুব বন্ধু লোক ছিল আর কি। আর উৎপলদা অ্যাকচুয়ালি জিওলজিস্ট ছিলেন। এবং উৎপলদা আমরা যেখানে থাকতাম তার সামনেই হচ্ছে স্টেশন। স্টেশনে কয়লা ফেলতো ওই ট্রেনের জন্য। এই কয়লাগুলো থেকে উনি ফসিল বের করতেন। আমার ছেলেকে উনি ফসিল দিয়েছিলেন, দিয়ে সেগুলো কার্বন ডেটিং তো হয় না, উনি দেখে বলে দিতেন যে এটা কত কোটি বছর আগেকার ফসিল পেয়েছিলাম আমরা। উৎপলদার সেদিন একটা উৎপলদার আর ভূমেনদার বিরাট ঝগড়া হতো, নানান ভাবেই ঝগড়া হতো, রোজই একটা ঝগড়া হতো। তো সেদিনের ঝগড়া ছিল আইনস্টাইনকে নিয়ে। উৎপলদা আইনস্টাইনকে পাত্তা দেবেন না, আর ভূমেনদা বলতেন আইনস্টাইন ছাড়া কথা হবে না। উৎপলদা হচ্ছে সত্যেন বোসের লোক, আর ভূমেনদা হচ্ছে আইনস্টাইনের লোক। এবার সে প্রচন্ড ঝগড়া। এবার পার্বতীদা বেচারা কি করবে, কোন দিকে যায়? পার্বতীদা আবার এসে উৎপলদার দিকে, উৎপলদা পাড়ার লোক তো রোজ আসে, উৎপলদার দিকে একটু নরম বেশি। এবার সেটা শীতকাল, শীতকালে একসঙ্গে শুয়েছে। এবং পার্বতীদা যেহেতু উৎপলদাকে সমর্থন করেছেন ওই সত্যেন বোসকে ঘিরে, সেই জন্য সারা রাত ভূমেনদা পার্বতীদাকে কম্বল দেননি, লেপটা দেননি, বলে আপনি সারা ঠান্ডায় কাঁপবেন, আপনি উৎপলকে সমর্থন করেছেন। আচ্ছা, আমরা এই অগ্রমধুর স্মৃতিকথায় আমরা অবশ্যই ফিরে আসবো। এবার আমি হিরণদার কাছ থেকে এবার একটু যাবো গৌতম বসুর কাছে, কবি গৌতম বসু। গৌতম দা, আপনার কাছে জানতে চাইছি, আপনি কবি হিসাবে, অর্থাৎ উৎপলদার কবিতাকে, উৎপল কুমার
বসুর কবিতাকে যদি আপনাকে খুব সংক্ষেপে আমি বলি যে আপনি তার কাব্য যাত্রাকে আপনি কিভাবে দেখেন, যদি আমাদের একটু জানান। গৌতম দা, যদি একটুখানি মাউথ পিসটা আপনার মুখের সামনে নিয়ে নেন। কিন্তু অনেক কিছু বাকি আছে। আমার মনে হয় যে ওর পুত্র ইউটিউবে অনেক কিছু আপলোড করে, সেগুলো আমি মাঝে মাঝে। গৌতম দা, আপনাকে শুনতে খুব অসুবিধে হচ্ছে, সম্ভবত ফ্যানের একটা আওয়াজ আসছে, আপনাকে শুনতে একটু অসুবিধে হচ্ছে। আমরা আপাতত রাহুলদার কাছে আসি, গৌতমদার কাছে আমরা নিশ্চয়ই ফিরবো। আমরা রাহুলদার কাছে আসি। রাহুলদা, উৎপলদার সঙ্গে বহু স্মৃতি, বহু পথ চলা তোমার, আমরা জানি প্রত্যেকেই, এবং উৎপলদাকে নিয়ে তোমার লেখা, মানে যে লেখাগুলি রয়েছে, এলিজিগুলি রয়েছে, সেগুলো আমরা পরে শুনবো। প্রথমে আমি জানতে চাই যে তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে জার্নি, যে প্রশ্ন আমি হিরণদাকেও করেছিলাম, এই যে একটা বিরাট জার্নি উৎপলদার সঙ্গে, সেই জার্নিটা তোমার কিরকম লাগে আজকে ফিরে দেখলে? ফিরে দেখলে খুব মনে কষ্ট হয়, কেননা উৎপলদা একজন রঙিন মানুষ, মজার মানুষ। উৎপলদা চলে যাওয়ার পর থেকে আমার মনে হয় বাংলা কবিতা থেকে মজার ব্যাপারটাও হারিয়ে গেছে। তো উৎপলদার সঙ্গে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে রাতের পর রাত আমরা দিনের পর দিন কাটিয়েছি। আমি এখানে দুটো ঘটনা বলবো। দুটো ঘটনা আমার কাছে খুব স্ট্রাইকিং আর কি। একটা হচ্ছে যে একজন তরুণ কবি, তাদের কবিতা আমরা খুব ভালোবাসতাম, উৎপলদাও ভালোবাসতেন। তিনি কোনো কারণে একবার তিনি জেলে যান। উৎপলদা জানতেন যে তখন তার চারপাশ থেকে তার তথাকথিত বন্ধু বান্ধব অনেকে সরে যান। আমি তার কাছে প্রায় যেতাম খবর নিতে, বিভিন্ন ভাবে খবর নিতাম। উৎপলদার ওই রাত 11টা নাগাদ আমাকে ফোন করতেন যে কি ব্যাপার, আজকে কেমন, উকিল কি পাওয়া গেল, ইত্যাদি ইত্যাদি। এবং একদিন আমি দেখা করতে যাই ওর সাথে, দেখা করে বেরিয়ে আসছি যখন, তখন দূর থেকে দেখি উৎপলদা ওখানে পায়চারি করছেন, ভেতরে ঢোকেননি। তো আমি বললাম আপনি এখানটায়? বললেন এই সময়টা মাঝে মাঝে আমি আসি, ভেতরে ঢুকতে ইচ্ছে করে কিন্তু সাহস পাই না, ঢুকে গিয়ে কি বলবো। কিন্তু যতদিন না ও বেরিয়ে আসছে আমি খুব দুশ্চিন্তায় থাকি। এই একটি ঘটনা। আরেকটি ঘটনা হলো ধনঞ্জয়ের ফাঁসি। সে ফাঁসিটাকে উনি কখনোই সমর্থন করেননি। যেদিন ফাঁসি হলো অনেক রাত প্রায় 11টা 11:30, আমি হিরণদার বাড়ি থেকে ফিরছিলাম। হঠাৎ দেখি ওই রাসবিহারীর মোড়টা একটু এগিয়ে এসে রাস্তার মধ্যে আমার যে ড্রাইভার ছিলেন তিনি উৎপলদাকে মেসোমশাই বলে ডাকতেন। উৎপলদা সেই ডাক্তার বেশ মজা, বেশ রিয়ালিস্ট করতেন আর কি ডাক্তার, মেসোমশাই। তো আমাকে বললো যে রাহুল দা মেসোমশাইকে দেখতে পাচ্ছি। তাই ফার্স্টে বুঝতে পারিনি কোন মেসোমশাই। তো তাকে দেখি উৎপলদা অনেক দূরে একটা পাইচারি করছেন রাস্তার মধ্যে, এমন দাঁড়াচ্ছেন আবার পাইচারি করছেন। তো আমি কি বললাম আপনি এখানটায়? বললো এই না, ফাঁসি হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেল, ফাঁসি হয়ে গেল, চা খাবেন? বলে চলো। আমরা ওই শ্মশানের সামনে চাটা খেতে গেলাম, কোনো কথা নেই, একদম চুপ। তো আমি বললাম চলুন আপনাকে বাড়িতে আমি নামিয়ে দিয়ে যাচ্ছি, এত রাতে বাড়ি রাস্তায়। গাড়িতেও চুপ। যখন নামিয়ে দিচ্ছি বাড়ির সামনে গেট থেকে নেমে একটু দাঁড়ালেন, দরজাটা জানলা ধরে এই বললেন সেটা শওকতির মতো, যে কোনো হত্যাই খুব অন্যায়, বলে চলে গেলেন। এই দুটি ঘটনা আমার বুকে খুব বাজে এখনো। মানুষ উৎপলদাকে আমার কাছে অনেক প্রত্যক্ষে নিয়ে এলো। এই দুটো ঘটনার প্রেক্ষিতে আমার খুব মনে পড়ছে
উৎপলদার কাছে আমরা আমাদের মানে পরিচয় আমাদের প্রত্যেকেরই অনেক দিনের, তোমরা অনেক সিনিয়র, তোমাদের পরিচয় আরো বেশি দিনের স্বাভাবিকভাবেই, কিন্তু এখানে উপস্থিত রয়েছে রাজেশ, এখানে আমি সৌভাগ্যক্রমে উপস্থিত রয়েছি আমার। তো আমাদের যে পরিচয় সেইখানে আমরা যে মানে উৎপলদার কবিতা ছাড়া উৎপলদার যে কতগুলো বড় দিক ছিল, যে একটা দিক তো বললেন পেশাগত ক্ষেত্রে জিওলজিস্ট ছিলেন, হিরণদার কাছে আমরা জানলাম, সেটা জানতামও আমরা। আরো যে কথাগুলো যেগুলো বলার, উনি একই সঙ্গে জিওলজিস্ট ছিলেন কিন্তু তার লেখাপড়ার যে বিস্তার ছিল, মানে মাইথোলজি থেকে আরম্ভ করে ইথোলজি কিছুই বাদ নেই সেই লেখাপড়ায়। এমনকি শুধু লেখাপড়াই নয়, বিভিন্ন মানুষের সঙ্গে মেশার যে ক্ষমতা তার ছিল, সে প্রসঙ্গে আমরা আরো আলোকপাত করবো, আরো জানবো আমাদের কাছে, আমাদের বন্ধুদের কাছ থেকে, আমাদের আজকের অতিথিদের কাছ থেকে। তো আমি আবার চলে যাই গৌতমদার কাছে। গৌতমদা, আপনি বলুন এই উৎপলদার যে দীর্ঘ কবিতা জার্নি, কবিতাময় যে জার্নি, সেই জার্নিটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে ব্যক্তিগত কথা তো শুনলাম, খুব ভালো লাগলো যে রাহুলের এই বিষয়ে আমার জানা আছে। আমি একটি কবিতার ব্যাপারে যদি, হ্যাঁ, আমি কবিতার কথাই বলছি। খুব শিক্ষাকারী, কারণ সময় নিয়ে অনেকে আছে। আমার প্রথম যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে স্বভাব কবিত্ব সম্পর্কে উৎপলদার অবস্থা। উনি কবিত্বের বিরোধী ছিলেন মূলত। এখন স্বভাব কবিত্ব ছাড়া কবিতা লেখা যায় না, সেটা আমরা সকলেই জানি, কিন্তু সেটা দিয়েই হয়। তার বাইরে আরো অনেক কিছু উপাদান লাগে। গৌতমদা, আপনার কথা কিন্তু খুব আস্তে, দর্শকরা প্রায় শুনতেই পাচ্ছেন না, তারা জানাচ্ছেন। তো আপনার মাইক্রোফোনে কি কোনো সমস্যা, বা মাইক্রোফোনটা খুলেও আপনি কথা বলতে পারেন সেক্ষেত্রে যদি সমস্যা হয়? হেডফোনটা খুলে কথা বলবো? হেডফোনটা খুলবো? হেডফোনটা খুলে যদি দেখেন, আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ আসছে। হ্যাঁ, এইবার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন, হেডফোনটা খুলে বলুন। তো আমার যেটা মনে হয় যে প্রথম যে বৈশিষ্ট্য উৎপলদার কবিতার বিষয়ে আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে স্বভাব চরিত্রে বিরোধী ছিল। এখন স্বভাব চরিত্র ছাড়া কবিতা হয় না, এটা আমরা জানি না, বুঝতে পারছি যে অনেক কিছু না ভেবেই মানুষ কবিতা। শোনা যাচ্ছে না বলছে গৌতমদা, দর্শকরা বলছেন শোনা যাচ্ছে না আপনাকে। আমি খানিকটা শুনতে পাচ্ছি অস্পষ্ট, কিন্তু আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু দর্শকরা শুনতে পাচ্ছেন না কোনোভাবে। আপনি ব্যাকএন্ডকে বলবো গৌতমদার সঙ্গে যোগাযোগ করতে। আমরা চলে যাই এবারে আমাদের আড্ডার কনিষ্ঠতম সদস্য রাজেশের কাছে। রাজেশ, উৎপলদার সঙ্গে তোর অনেক স্মৃতি, বিভিন্ন স্মৃতি তোর রয়েছে উৎপলদার সঙ্গে। তো তুই যদি তোর স্মৃতিচারণায় যে কথাগুলো তোর কাছ থেকে উঠে এসছে, সেইটা তুই যদি বিভিন্ন স্মৃতির কথা আমাদের সঙ্গে, আমার সঙ্গে এর আগে বহুবার শেয়ার করেছিস, তো সেই সমস্ত স্মৃতির মধ্যে থেকে আপাতত একটা কি দুটো তোর কাছ থেকে আমরা আগে শুনে নেব। নিশ্চয়ই নিশ্চয়ই। উৎপলদার সঙ্গে খুব দীর্ঘদিন মেশার সুযোগ পাইনি, যেরকম ভাবে রাহুল পুরকায়স্থ বা হিরণ মিত্র বললেন। আমরা খুব, যেটা তুমিও বললে, যে খুব অল্প সময় আমরা ওনার সাথে মেশার সুযোগ পেয়েছি। কিন্তু ওনার সঙ্গে যেটাকে বলে ফর্মালি আলাপ হওয়ার অনেক আগের একটা ঘটনা আমি প্রথমে বলতে চাই, এবং সেই ঘটনাটা কেন গুরুত্বপূর্ণ সেটাও, মানে আমার কাছে কেন ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ সেটাও আমি বলবো এখানে। তো আমি আসলে বর্ধমান বলে একটা মফস্বল শহরে আমার ছোটবেলাটা কেটেছে। তো সেখানে প্রচুর অনেক কবি সভা হতো, সাহিত্য সভা, বিভিন্ন কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে কবিরা আসতেন। এবং অন্যান্য মফস্বল এবং শহরের মতোই যখনই সভা শেষ হয়ে যেত, তারপরে কবিদের গুরুত্ব অনেক কমে যেত। তারা কিভাবে ফেরত যাবে, কি যাবে, কেউই তার খোঁজ খবর রাখতে চাইতো না। তো এরকম একটা সভায় আমরা দেখতে গেছি, সেখানে উৎপল কুমার বসু আছেন, কবিতা টবিতা পড়েছেন। আমরা মানে আমাদের কাছে তখন উৎপল কুমার বসু হচ্ছে রক স্টার, এরকম ব্যাপার আর কি। মানে শুধু চিয়ার্স করা বাকি আছে, এরকম অদ্ভুত ভাবে আমরা যেটাকে বলে নেবা দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি, যে মানে এনাকে দেখতে পাচ্ছি, এটা মনে হয় সৌভাগ্য। তখন যথারীতি মফস্বল থেকে আমরা কবিতাই সবসময় পড়তাম, উনি দেখার সুযোগ পাইনি। তো অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সেই অনুষ্ঠানের একজন কর্তা ব্যক্তি হঠাৎ আমাকে ডেকে বলল যে, আমাকে চিনতেন, আমরা তখন লিটল ম্যাগাজিনে লেখালেখি করি, সেই সূত্রে ডেকে বললেন যে, রাজেশ এদিকে শোনো, তুমি ওনাকে বর্ধমান স্টেশনে গিয়ে কডলাইন লোকালে চাপিয়ে দাও,
কডলাইন লোকালে চাপিয়ে দাও মানে কি? মানে কডলাইন লোকালে ওনাকে চাপিয়ে দাও, একটা জানলার ধারে সিট চেষ্টা করবে দৌড়ে উঠে রাখার, ওনাকে ওখানে চাপিয়ে দাও, উনি ওরম ভাবে কলকাতা চলে যাবে। তো আমি তখন মানে রেগে মানে ওনাকে প্রায় ঘুষোঘুষি অবস্থা আর কি, যে আপনি বলছেনটা কি, মানে এত বড় কবি একজন ট্রেনে করে কলকাতা যাবে, কডলাইন লোকালটা প্রচন্ড ভিড় ভাড়াক্কা টাইপের একটা লোকাল ট্রেন যেরকম হয়। তখন উনি বললেন যে না, এটা উৎপল দাই বলেছেন যে উনি এরকম ভাবে যেতে চান, তাই জন্য আমরা ব্যবস্থাটা করেছি, শুনবো না যে ওনাকে আমরা এমনি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে তখন বিকেল, এবং একটা কোনো মতে রিক্সা জোগাড় করে আমি ওনাকে নিয়ে বর্ধমান স্টেশনে গেলাম। তো তখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ট্রেনটা ঢুকছে। তো আমি ওনাকে বললাম যে আপনি 3 নম্বর স্টেশনে ট্রেন আসছে, আপনি 3 নম্বর স্টেশনে যান। আর আমি রিক্সায় বা অন্য সময় কথা বলবো কি, মানে বিহল হয়ে আছে, কি কথা বলবো বুঝতে পারছি না, প্রায় কোনো কথাই খুব কম কথা কিছু হয়তো হয়েছে। তো আমি ওই 3 নম্বর স্টেশনে যান, আমি টিকিটটা কেটে আসছি। তো আমি দৌড়ে গিয়ে টিকিট কেটে এবার 3 নম্বর প্ল্যাটফর্মের যে উপরের এক সিঁড়ি থাকে, সেই সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে নামছি। আর সেই সময় 3 নম্বর যে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্ম ছিল, সেখানে একটা বিশাল গাছ ছিল, আর সেই প্ল্যাটফর্মটাকে সেই গাছটাই চালাতো। হ্যাঁ, সেই গাছটাই পুরো রাজত্ব করতো ওই প্ল্যাটফর্মটা। সেই গাছে তখন প্রায় গোধূলি মানে বিকেল শেষ হয়ে এসছে, একটা নরম সূর্যের আলো, এবং প্রচুর পাখি তারা মনে হয় ঘরে ফিরছে, এবং প্রচুর তারা আওয়াজ করছে, কিচমিচ কিচমিচ কিচমিচ, এরকম মানে সাংঘাতিক সেখানে পাখিদের কলরব চলছে। আমি দেখি কি যে উৎপল কুমার বসু সেই গাছের ঠিক তলায় চুপ করে উপর দিকে তাকিয়ে গাছের দিকে দাঁড়িয়ে আছেন। আর ট্রেনটা তখন স্টেশনে ঢুকে পড়েছে, লোকজন দৌড়াদৌড়ি করছে, হকাররা চায়ের যে কেটলি নিয়ে তখন বিক্রি করতো, মানে ওনাকে ধাক্কা দিয়ে প্রায় চলে যাচ্ছে এরকম। উনি কোনো রকম কিছুই কোনো হেদকোদ নেই যে ট্রেনে উনি যাবেন, লোকজন ওনাকে ধাক্কা দিচ্ছে, আর বড় বড় লোকে অনেকে বস্তা টস্তা নিয়ে যায়, অলমোস্ট ওর পায়ের উপর রেখে দিয়েছে। উনি আকাশের দিকে মানে গাছের দিকে পাখিদের ফেরার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, আমি জানি না যে উনি হয়তো কথাও বলছেন পাখিদের সাথে, মানে বলতে পারেন, আমি খুব একটা আশ্চর্য হব না যে পাখিদের হয়তো জবাব দিচ্ছেন। তো আমি এখনো মানে অনেক রকমের জীবনে কবি দেখার সুযোগ পেয়েছি, ধরো মোটা কবি, বেত কবি, বুদ্ধিমান কবি, বুদবুদি কবি, ছুকছুকানি কবি, রামের গ্লাসে ভাষা কবি, শালা কবি, মামা কবি, অনেক কবি দেখেছি। কিন্তু কবি এই শব্দটা আমার মনে এলেই এই চিত্রকল্পটাই আমার ভেসে ওঠে, যে একটা লোক সে একটা গাছের তলায় দাঁড়িয়ে ওরকম একটা চারপাশে কাণ্ড কারখানা হচ্ছে, এবং তার মধ্যে অদ্ভুত ভাবে সেই পাখিদের সাথে কথা বলছে এবং সেই আলোটায় দাঁড়িয়ে আছে। এইটাই আমার সবসময়, কখনো কবি শব্দটা এলেই তার সাথে এই চিত্রকল্পটা আমার মনে সবসময় ভেসে ওঠে। এটাই পরবর্তীকালে বসুর সাথে। হ্যাঁ, আসবো, আবার তোর কাছে আসবো। এই অসামান্য যে চিত্রকল্পটা রাজেশ এঁকে দিল, তার একজন তরুণ, সে প্রথম কবি শব্দের চিত্রকল্প রাজেশের কাছে যেভাবে ফুটে উঠেছিল, আরো অনেকের স্মৃতিতেই উৎপল কুমার হয়তো এইভাবে রয়ে গেছেন। আমরা রাজেশের কাছ থেকে আবার পরে তার কাছ থেকে কিছু টুকরো স্মৃতি রাজেশের আমরা জানবো। আমরা আবার যাই গৌতম দার কাছে। গৌতম দা, আপনার বারবার বিঘ্নিত হচ্ছে কোনো কারণে আজকে, তো আপনার কাছে আবার আমরা আসছি অবশ্যই উৎপল কুমার বসুর কাব্যের জার্নিটা জানার জন্য, যেটা আপনি শুরু করেছিলেন বলতে, যে স্বভাব কবিত্বের বিরোধী ছিলেন উৎপল কুমার বসু, এইটুকুনি আমরা শুনতে পেয়েছি। এবার আপনি বলুন। আমি যা চালাচ্ছি, যাই হোক, আমি পয়েন্টে ফিরে যাই। সেটা হচ্ছে স্বভাব কবিত্ব সম্পর্কে উৎপলদার একটা বিরূপ মনোভাব ছিল, এটা আমার মনে হয়। কিন্তু স্বভাব পবিত্র অর্থাৎ না ভেবে লেখা, এটাও কিন্তু পবিত্র কিছু অনেক, সেটা তো ওর লেখা পড়লেই বোঝা যায়। কিন্তু এই স্বভাব পবিত্রের বিরুদ্ধে উনি যেটা করতে চেয়েছিলেন, সেটা সুকল্প বলবে, অনেকে বলছেন যে উনি নানা রকম উৎস থেকে ভাবনা চিন্তা তৈরি করেন, যে কারণে উৎপলদা ঠিক কোন তাকে অনুসরণ করেছেন এটা বলা কার্যত অসম্ভব, কারণ ওর অসংখ্য উৎস ছিল, সেইগুলো চিহ্ন ছড়িয়ে রয়েছে তার লেখায়। সেটা একটু খেয়াল করলে বোঝা যায়। যেমন পুরী সিরিজের উৎসর্গতেই বোধ হয় সাম থেকে একটা স্মৃতি আছে। কবিতা সংগ্রহে উৎসর্গ করেছেন সতীনাথ ভট্টাচার্য। এটা আমার কাছে একটা খুব দুর্ভেদ্য জিনিস। এই সব নানা সূত্র থেকে এই আমার সেকেন্ড পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে উনি কিন্তু সবার জন্য লিখতেন। ওনার একটা প্রবল আত্মাভিমান ছিল, খুব অহংকারী মানুষ ছিল, এবং অন্যরা পাঠক সংখ্যা বাড়লে খুশি হয়, উনি ভেঙে পড়তেন।
এটা আমি আমাদের বন্ধু অরুণাবর কাছে শুনেছি, সরাসরি আমি এই কথাটা আমার শুনতে হয়নি। অরুণাব বলতে যে উৎপলদা ভেঙে পড়েছে এই কারণে যে পাশের সঙ্গে বই বিক্রি হচ্ছে এখানে উনি মন খারাপ হয়েছে। এইটা নিশ্চয়ই অহংকারের একটা জায়গা ছিল, কিন্তু এইটার উৎসটাও কিন্তু আরেকটা জিনিস থেকে আসছে, সেটা সেটা আমার ফুটিয়ে পড়ে। সেটা হচ্ছে এইটা সংকেত। এইটা একটা খুব গভীর বিশ্বাসী জায়গা। এই তোমাকে শুধু মন্দিরটা দেখা যাচ্ছে, সংকেত মধ্যে বডির একটা অংশ দেখা যাচ্ছে, তোমার শুধু মন্দির। সেই জন্য শোনা যাচ্ছে, শোনা হ্যাঁ যাচ্ছে কি? হ্যাঁ, একটু আস্তে শুনতে পাচ্ছি, কিন্তু শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো সংকেত ধর্ম নিয়ে উনি বিরাট ভাবে চিন্তা করতেন, এটা আমার মনে হয়। বেশ কিছু লেখাও আছে, সেগুলো আজকে তা হয়তো বলা যাবে না, আমি ভালো করে পড়তেও পারি না, কিন্তু এটা আপনাদের বলার কিছু নেই। এই সংকেত থেকে তার কবিতার একটা এটাও একটা উৎস। আর তৃতীয়ত, এটা আমি লক্ষ্য করেছি, উনি কয়েকবার এই কথাটা বলেছেন, সেটা হচ্ছে এলিয়াটের লেখার থেকে উনি পাউন্ডের লেখাকে বেশি জায়গা দিতেন, এটা আমি বুঝতে পারি। কিন্তু এলিয়াটের একটি উক্তি ওয়েস্টল্যান্ডের গোড়াতে, মিক্সিং মেমোরি এন্ড ডিজায়ার, এইটা উৎপলদার জীবনে একটা ধ্রুব। এটা উনি বলেওছেন যে আকাঙ্ক্ষা এবং স্মৃতি এই দুটো একটা জায়গায় তৈরি করা হয়। এই স্মৃতির মধ্যে কিন্তু আমাদের গোষ্ঠীর স্মৃতি ভাণ্ডার আছে, ব্যক্তির স্মৃতি ভাণ্ডার আছে, এই সব কিছু মিলে কিন্তু তার সঙ্গে একটা আকাঙ্ক্ষা আছে, যেটা খুব বিরুদ্ধ, খুব অ্যাবস্ট্রাক্ট, কিন্তু আমার মনে হচ্ছে এটাও এর একটা হ্যাঁ, একদমই গৌতম দা, এটা উনি বলেছেন যে স্মৃতি, তার সাক্ষাৎকারে তিনি বলেছেন যে স্মৃতি এবং আকাঙ্ক্ষা, স্মৃতি, স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, এই তিনটে হচ্ছে আমার লেখার ড্রাইভিং ফোর্স। এই কথা তিনি বলেছেন। আমরা একটি বিখ্যাত সিরিজের কথা উঠে এলো, পুরী সিরিজের কথা। আমরা জানি পুরী সিরিজ এবং আবার পুরী সিরিজ। আমি পুরী সিরিজের একটা রিভিউ এর একটি ছোট্ট অংশ পড়ে শোনাচ্ছি, পরে সেই রিভিউ লেখকের নাম আমি বলছি। জানালার আর্চ থেকে দ্বিধাগ্রস্ত ছায়া এসে পড়ে। উৎপল কিছু সময় বসে থাকে, তারপর অত্যন্ত সহসা ভিক্টোরিয়া ক্লাবের বারান্দা থেকে নেমে সে ভিখারির দলে মিশে যায়। ভিখারির দলে মিশে সারা গায়ে মেখে, সমুদ্রের ফেনা ও বালি মেখে হু হু করে এগিয়ে যেতে যেতে উৎপল টের পায় এখানে কোথা সমুদ্র কপাট। আরো দূরে, বেশ আশাতীত দূরে, যেখানে জলতলের ঘুরন্ত বিশাল শিকলের লোহা থেকে মরিচার রং লাল হয়ে ভেসে রয়েছে, সম্ভবত সেখানে। ভিখারির দলে মিশে জলে নেমে উৎপল তবে জানতে পারে যে সমুদ্রও নিতে পারে না একটা গোটা মানুষকে, কেননা স্থান জুড়ে দোদুল্যমান সেও তো তটভূমি দিয়ে বাঁধা, তার পায়েও শৃঙ্খল। ভিখারির দলে মিশে জলে নেমে উৎপল জলের গভীরে রুদ্ধ ওই শৃঙ্খলের ধ্বনি শুনতে পায়। লিখেছিলেন সন্দীপন চট্টোপাধ্যায়। আমরা এগিয়ে নিয়ে যাবো আমাদের আড্ডা। আমরা আসি আবার হিরণদার কাছে। হিরণদা, আপনার যে কাজ, আপনার যে বিভিন্ন সময়কার বিভিন্ন কাজ, এবং আপনাদের কাজ নিয়ে আপনাদের মানে আপনার ছবি আঁকা, একই সঙ্গে উৎপলদার কবিতা এবং অন্যান্য লোকশিল্প নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান আপনাদের প্রায়শই হতো বলে আমরা শুনেছি। তো যদি সেই অনুষ্ঠানের কথা একটু বলেন। আপনারাই যার উদ্গাতা ছিলেন, উৎপলদাও প্রধান অনুপ্রেরক ছিলেন। কলকিয়াম। উৎপলদার আমার 95 সালের যে প্রদর্শনীটা হয়, তাতে উৎপলদার একটা মুখবন্ধ লিখেছিলেন প্রথমে। তাহলে আমি 4টে লাইন পড়ছি, তাহলে বোঝা যাবে আর কি। আপনি দর্শক হিসেবে যখন কোনো একটি দৃশ্যের সামনে দাঁড়ালে, তখন আপনি সে ছবির পরমাত্মীয়। আপনি একে বোঝা না বোঝার খেলায় যোগ দিয়েছেন। আপনারা বহুকালে পরিচিত, কিন্তু অনেকদিন দেখা হয়নি। ওই ছবি এবং আপনি বস্তুত এক। এটা ছিল উৎপলদার
মুখবন্ধ। তারপরে উৎপলদা একটা দীর্ঘ গদ্য লিখেছিলেন, সেই গদ্যের নাম ছিল সেই গদ্যের নাম ছিল চিত্তরূপময়। সেইখানেও সে দু একটা লাইন আমি পড়ছি জাস্ট রেফারেন্স হিসেবে। হ্যাঁ, বলুন। সংকেত, ইঙ্গিত, স্পেস, তুলির আঁচড়, রঙের গড়িয়ে পড়া, তবুও সে শরীর নিয়ে আসে, কখনো দৃশ্যের, কখনো ভাষার। হায় তৈলবন্দরের বায়ুর স্রোত, সেও বলে কিনা চলো আমরা শহরে যাই, গ্রাম দেখে আসি, ছিঁড়ে ফেলি রোদে শুকনো মাছ ধরার জাল। তো এইটা ছিল উৎপলদার এইভাবে। আমরা যখন পার্বতীদার বাড়িতে যেতাম, হ্যাঁ, মনে হচ্ছে কোনোভাবে হিরণদার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। যা হয়, বৈদ্যুতিন ব্যবস্থায় আমাদেরকে এই আড্ডা চালাতে হয়, ফলে হয়তো ইন্টারনেটের সংযোগ মানে সাময়িকভাবে হয়তো কোনোভাবে রুদ্ধ হয়েছে। তো আমরা এবার চলে যাই রাহুলদার কাছে। রাহুলদা, আমরা জানি যে তুমি উৎপলদাকে নিয়ে বেশ কয়েকটি এলিজি লিখেছো, তো তুমি যদি এলিজি গুলো আমাদের একটু শোনাও পড়ে। এলিজিগুলোতে মূলত উৎপলদার অনেক কিছু আছে আমাদের শব্দ। উৎপলদাকে বিভিন্ন ধরার চেষ্টা করেছিলাম। আমি ছ টুকরো লিখেছিলাম আর কি, 6টা টুকরো। ক, 1 নম্বর, হাস গতি, ক্ষিপ্র তেজ, ক্ষণভঙ্গি, সমুদ্র মনীষা, শরীরে নতুন ছন্দ, ওই ওই ছনৃত্যের মুখ, পূবে ও উত্তরে দ্বার, পশ্চিম দক্ষিণ খোলা, যে গৃহে আহ্বান আসে সেই গৃহে জাত কবি আল, কি নিপুণ ব্যক্তিগত ভেঙেছ দেয়াল, ভাঙা সাঁকো, ভাঙা বাঁধ, জলের গভীরে কি জলে লিখেছ শ্বেত যন্ত্রে পেশা হার, শেষ ট্রামে চলে গেলে শেষ বর্ষা ধারা, অবকাশ ভাঙা ঢেউ গেথেছ সংসারে, পুনরায় জেলে ডিঙা লাট খায় ক্রুদ্ধ রত্না করে। হয়তো লেখার খাতা একদিন ভরে যাবে অসম্ভব অজ্ঞান লেখায়, সপ্তবর্ণ ভূমিচল যক্ষতরু দুলে ওঠে প্লাবনে ও জোয়ার ভাটায়। 2, হেঁটে চলেছেন, মৃত্যুর পরেও তিনি হেঁটে চলেছেন যতদূর বাংলার কবিতা। হাওয়ায় হাওয়ায় তার সাদা পাতলুন, ছোট্ট নোটবুক, চিহ্নেরা ছুঁয়েছে আজ স্মৃতির মিনার, নাট মন্দিরের পাশে, ধাঙর বস্তির পাশে, সেতুহীন নদী আর খ্যাপা বাছুরের পাশে, প্রতিটি সীমানা ভেঙে একা একা উৎপল কুমার। 3, স্মৃতি আর স্মৃতি আর স্মৃতির আধার, এরই মাঝে বক পাখি উড়ে উড়ে যায়। কফি হাউসেও আজ রক্তিম ঘনায় পাঠ করি, নির্মাণ বৃক্ষের ডালে ঘড়িটি স্তব্ধ পাঠ করি, তারই ছায়া দেয়ালে দেয়ালে কথা বলে, আমি শুনি, কথা শুনে যাই, ডুবে যাই স্মৃতি আর স্মৃতি আর স্মৃতির আধারে, ভেসে উঠি মিন যুদ্ধে বক্সিগঞ্জে পদ্মা পারে। 3, 4, গড়িয়ে নামছি, পাহাড়ের ঢাল বেয়ে সমুদ্র পুলিনে, ডানায় বৃষ্টির ফোঁটা, প্রতি পলে রণচিহ্ন ইশারা শৃঙ্খল, বজ্র পড়া ঘর বাড়ি দূরে, আরো দূরে নীল হাতছানি, আমাদের তারা মেঘে পাখিটির চমৎকার গীত, রৌদ্র কবলিত, এই জীবন সন্দেহের, খণ্ড বৈচিত্র্যের, ক্ষতচিহ্নবাহী, অপহৃত। 5, অনেকটা দেখা হলো, হলো না বিস্তর, না হওয়া দেখার মাঝে
মজা মারা বালকের হাসি, এই মতো কবিতা জন্মায়। কালো মলাটের নিচে রাতের স্কুল আমি পড়ি, বৃষ্টি মাতা আর রাখাল দাসের আমি পড়ি, মাছের হাওলাদার পুরানো জাতিটা আমি পড়ি। সব পড়া দেখে চলি না দেখার মতো, না দেখা পাঠক আমি, সিংহ রাশির ছায়া, কল্পনা দীক্ষিত। 6 সদা ভ্রাম্যমান, রহস্য পেরিয়ে আসি আরো আরো রহস্যের কাছে। সমুদ্র শ্বাসের ফেনা প্রশ্ন রাখি, বলো সৃষ্টি কোন দিকে চাই? বাসনা রজ্জু রশ্মি আমাকে পোড়ায় আজও, বলো শ্রম বলো কৃষি কোন পথে যাই? সৈনিক ব্যারাকে বাজে সন্ধ্যার শাঁখ, ধুয়ে যায় শুশুক প্রণালী। চিৎকারের হাড় দোলে, হাড় মাংস দোলে, চৈত্রের রচনাগুলি উড়ে আসে বর্ষার টেবিলে। বড় শীত পায় কামনা জ্যোৎস্নায়, রৌদ্রে ও ক্ষয়ে। নগরে নগরে তুমি গান গাও রমণী বিজয়ে। এই উৎপল কুমার বসুর অভিজ্ঞান, সৃজনশীল অভিজ্ঞান অর্থাৎ সৃজনশীলতার অভিজ্ঞান, তার কবিতার অভিজ্ঞান ছড়িয়ে রয়েছে এই সমস্ত এলিজিতে, আমরা শুনলাম রাহুলদার কাছে। এবং আমরা একটা বিষয় নিয়ে, উৎপলদার কবিতার বহু বৈশিষ্ট্য নিয়ে গৌতমদার সঙ্গে তো কথা, গৌতমদা যে কথা বললেন, তো আমরা কিন্তু এই অভিজ্ঞান কিন্তু বহু জায়গায় ছড়িয়েছিল। আমরা বহু সময় উৎপলদার কবিতার একটা দিক নিয়ে, কবিতা এবং অন্যান্য লেখালেখি, গদ্য সাহিত্য এর মধ্যে পড়ে, অন্যান্য লেখালেখি, রাহুলদা আজকেও আমরা আলোচনা করছিলাম যে উৎপলদার লেখায় হিউমার, উৎপলদার আচরণেও যেমন হিউমার, এবং যেটাকে রাজেশ আজকে খুব সুন্দরভাবে ব্রিটিশ হিউমার ছিল। ছোট্ট কথা বলার আছে আমার, উৎপলদা পাঠকদের সঙ্গে খেলতেন। একটা ইন্টারভিউ, ছোট্ট একটা 2-3 লাইন। বাংলাদেশের 2 কবি জহির হাসান ও জহির হাসান মাহমুদের সঙ্গে আলাপচারিতায় বলেছিলেন, আমি চাই যে পাঠক তার প্রাণপণ চেষ্টা করুক। পাঠকের সঙ্গে সবসময় আমার একটা দ্বান্দ্বিক সম্পর্ক থাকে। আমি একটা জিনিস তৈরি করে পাঠককে দিলাম আর সে খেয়ে নিল, সেটা আমি চাই না। আমি চাই যে সে নিজেও কিছু কন্ট্রিবিউট করুক, সে নিজেও তৈরি করুক। আসলে এটা আমাদের যৌথ দ্বৈত উদ্যোগে লেখা একটি কবিতা। পাঠক এবং লেখকের দুজন মিলে একটা কবিতা তৈরি হচ্ছে, ফলে ওইখানে ওই হাসিটা আসছে, মজা মারা ব্যাপারটা আসছে, কৌতুক আসছে, সময় আসছে, বিভিন্ন এলিমেন্ট ঢুকছে, কিন্তু মাথায় ওই জিনিসটা যে তুমি আমি সমান সমান, এসো। একদমই। এবং এই যে জায়গাটা মানে উৎপলদার সঙ্গে অরিন্দম চক্রবর্তীর একটা আলাপের সন্ধ্যা আমরা আয়োজন করেছিলাম যৌথ কমার পত্রিকা থেকে, আমি এবং রাজেশ। তো সেখানে একটা আমাদের বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল, আমরাও সেই আড্ডায় অংশ নিয়েছিলাম। বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল যে উৎপলদার গুরুকে এই নিয়ে একটা সময় প্রশ্ন উঠেছিল। তো অরিন্দম এই প্রশ্ন তুলেছিলেন, অরিন্দম চক্রবর্তী দার্শনিক, তো উৎপলদার গুরুকে। তো অরিন্দম বলেছিলেন যে তার যে গুরু ছিলেন আর কি সীতারাম ওঙ্কারনাথ, তো সীতারাম ওঙ্কারনাথ প্রত্যেকদিন সকালবেলায় একজন করে গুরু খুঁজতেন, মানে সেই দিন তিনি তাকে পুজো করবেন, তার অর্চনা করবেন। তো একদিন এরকম ঘটনা যে অরিন্দম চক্রবর্তী কিন্তু উৎপল কুমার বসুকে নিজের গুরু বলে মানতেন, এটাও কিন্তু বাস্তবিক ঘটনা, আমরা এটা বহু মানে স্বীকারোক্তির সাক্ষী। এই তো তখন অরিন্দম বলছেন যে এরকম আমার গুরু সীতারাম ওঙ্কারনাথ একদিন সকালবেলায় হাওড়া স্টেশনে এসে নামলেন, তিনি আর কোনো কিছুকে খুঁজে না পেয়ে নর্দমাকে বললেন, আজকে তুমি আমার গুরু, তুমি আমার ঈশ্বর। তো নর্দমা কেন ঈশ্বর? না, নর্দমা গোটা না থাকলে গোটা শহর ভেসে যেত, জঞ্জালে নোংরায় ভেসে যেত। নর্দমার যে ধারণ শক্তি সেটা কোথাও গিয়ে শহরটাকে, এই তিলোত্তমা নগরীকে ধারণ করে আছে। তো বলছেন যে সেদিনের জন্য নর্দমা। তখন আমরা জিজ্ঞেস করছি যে আপনারও কি তাই নাকি অরিন্দম বাবু, আপনারও কি তাই? বলছে না, আমার ততটা না, আমি তো উৎপলদাকে গুরু বলে মানি, তা বলে কি উৎপলদা নর্দমা? এবং এটা শুনে উৎপলদা মানে একদম শিশুর মতন হেসে উঠেছিলেন। হ্যাঁ, মানে এরকম ঘটনার সাক্ষী ছিলাম সেদিন আমি এবং রাজেশ। তো যাই হোক, আমি আবার রাজেশের কাছে আসি। রাজেশ, আমরা উৎপলদাকে অত্যন্ত ফর্মাল সভাতে আমরা এমন কিছু কাণ্ড করতে দেখেছি, তুই তো অনেক বড় সাক্ষী, তো সেই ঘটনাটা তুই সবার সঙ্গে শেয়ার কর।
সেই বিখ্যাত ঘটনা, বাংলা সাহিত্য এবং পোস্টমডার্নিজমের সেই ঘটনা। আচ্ছা, এই গল্পটা আমি অর্ধেক বলবো আর সুকল্পদা অর্ধেক বলবে। সুকল্পদা কেন অর্ধেক বলবে সেটা এক্ষুনি বোঝা যাবে। সেটা হচ্ছে এইরকম যে আমাদের নাকি 10% বলবে। আমাদের চিন্তা ভাবনা একটা কথাবার্তা চলে প্রায় ভারতীয় দর্শনের চিন্তা ভাবনা যে প্রশ্নে আপনার অধিকার আছে, উত্তরের নেই। এবং এটা উৎপল কুমার বসুর ক্ষেত্রে আমরা বহু জায়গায় দেখেছি। তার একটা উদাহরণ আমি বলছি। একবার এটা বলার আগে একটা জিনিস বলতে হবে যে বিভিন্ন সভায়, বিশেষ করে যে সভায় বিভিন্ন তাত্ত্বিক জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন দর্শন নিয়ে আলোচনা হচ্ছে বা সঙ্গীত বা বিভিন্ন জিনিস নিয়ে, সেখানে উৎপল কুমার বসু যেতে খুব ভালোবাসতেন এবং আমরাও সঙ্গে সঙ্গে যেতাম একসাথে। এবং দরজার একদম যেটা বেরোনোর রাস্তা, সেখানে একদম শেষের সিটটায় আমরা বসতাম, যাতে কিছুক্ষণ ভালো না লাগলে, মানে উৎপল কুমার বসুর ব্যাপারটাই ছিল ভালো না লাগলে আমরা পিছনের দরজা দিয়ে আস্তে করে কেটে পড়ব। কিন্তু কবিতার সভায় বা কবিতার আলোচনায় ওনার যাওয়ার খুব উৎসাহ আমি যতদিন মিশেছি আমি দেখিনি, বরঞ্চ উনি একটু এড়িয়েই চলতেন। হ্যাঁ, তো এবার অনেকেই পরিচিত, বহু বছর ধরে ওনাকে চেনে, তো সেরকম লোকেরা এসে জোর করে, এরকম বিভিন্ন লোক এসে ওনাকে জোর করেছে যে আপনাকে যেতেই হবে, আপনাকে কথা বলতেই হবে। এবং সেই কথা বলার বিষয় কি, যে বাংলা কবিতার পট বদলে পোস্ট মডার্নিজমের ভূমিকা, এই হচ্ছে তার বিষয়, এবং সেই বিষয়ে উৎপল কুমার বসুকে বলতে হবে। তো উনি যথারীতি বিভিন্ন রকম ভাবে কাটানোর চেষ্টা করেছে, কিন্তু এরা খুব নাছোড়বান্ধা। হ্যাঁ, উৎপল কুমার বসু কাটানোয় খুব সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু তারা নাছোড়বান্ধা, ছাড়বে না। তো সেদিনকে গাড়ি ফাড়ি নিয়ে ওনাকে নিয়ে পৌঁছে গেছে। এবার যে সঞ্চালক, উনি ওনাকে প্রশ্ন করেছে। উনি প্রথমে আরম্ভ করেছেন বলতে যে বর্তমানের মিহিদানা এবং সীতাভোগ কিভাবে তৈরি হয়। হ্যাঁ, অনেকক্ষণ ধরে উনি বলছেন যে কিভাবে তৈরি হয়, কোথায় হয়, কি হয় না হয়, আগে কি ছিল, কোথায় পেতেন। তো তাতে সঞ্চালক একটু ঘাবড়ে গিয়ে আবার প্রশ্নটা করেছে যে পোস্ট মডার্নিজম কিভাবে বাংলার কবিতাকে বদলে দিল, ইত্যাদি ইত্যাদি। তখন উনি বলেছেন যে আচ্ছা, বলে তিনি আবার বলতে আরম্ভ করেছেন যে কৃষ্ণনগরের যে সরপুরিয়া, সর ভাজা পাওয়া যায়, সেইটা কিরম ভাবে তৈরি হলো। এইবারে সঞ্চালক মানে খুব ডেসপারেট হয়ে গিয়ে আবার প্রশ্নটাকে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে টুরিয়ে বলেছেন। তখন উৎপল কুমার বসু বলছেন যে আচ্ছা আচ্ছা, বলে আবার তিনি বলতেন শান্তিনিকেতনে আমার একটা ভাড়া বাড়ি ছিল, সেখানে না আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধুর নাম হচ্ছে ভুলু, সে একটা কুকুর, সে প্রতিদিন সন্ধ্যাবেলা আমার সাথে গল্প করতে আসতো। তার সাথে উৎপল কুমার বসুর কি কথোপকথন হতো, এইটা নিয়ে উনি বলতে আরম্ভ করেন। এটার পরে সঞ্চালক হাল ছেড়ে দেয়, এরপরে আর উনি প্রশ্ন আর রিপিট করেননি। তো এই গল্পটা আমি এসে সুকল্পদাকে বলি। এবার সুকল্পদা বলুক বাকিটা। তারপরে কিছু না, তারপরে যাচ্ছে এইটুকুই যে আমি উৎপলদাকে বললাম যে উৎপলদা, আপনি এরকম একটা কঠিন একটা সভায় আপনি এরকম নাকি বলেছেন, আমি শুনলাম। তোমাকে কে বলেছে? আমি তো নাম বলবো না, আমি বলিনি, রাজেশ বলেছে। আমি বললাম না, আমি শুনেছি এরকম একটা ঘটনা আপনি ঘটেছে, এবং এটা বাজারে কিন্তু খুব ঘটনা যে আপনি কিন্তু পোস্টমডার্নিজম নিয়ে বলতে গিয়ে সীতাভোগ, মিহিদানা, তারপর কৃষ্ণনগরের সরপুরিয়া, তারপরে ভুলুতে গিয়ে পৌঁছেছেন, ভুলুর সঙ্গে কথাবার্তা ইত্যাদি। এটা শুনে উৎপলদার রিয়াকশন হচ্ছে একটা অদ্ভুত ভাবে, প্রথমে একটা ভ্রু কুচকে চাইলেন, তারপরে একটা হাসি, এবং হাসিটা এমনই একটা হাসি, সেটা চোখ দিয়েও হাসছেন, গোটা মুখমন্ডল দিয়ে হাসছেন, যে হাসিটা উনি হাসছেন এরকম একটা নিষ্ঠুর হাসি ছিল যে আমি জাস্ট একটা সভাকে হত্যা করে এসেছি, এরকম একটা সভাকে যেখানে যাওয়ার আমার ইচ্ছে ছিল না, সেই সভাকে আমরা হত্যা করে এসেছি। একটা অদ্ভুত একটা নিষ্ঠুর উল্লাস আমি লক্ষ্য করেছিলাম উৎপলদার মধ্যে। তো যাই হোক, সুকল্পদা যদি অনুমতি দাও আরো একটা দুটো কথা আমি বলতে চাই, জাস্ট 30 সেকেন্ডস আমি সময় নেব যদি। হ্যাঁ, তো আমি একটা কথা বারবারই মাথায় ঘুরছে, আমি কদিন ধরেই খালি যখন সুকল্পদার সঙ্গে কথা হওয়ার পরে বারবার ভাবছি বিভিন্ন কথা। তো একটা জিনিস আমি শিখেছি ওনার কাছ থেকে, সেটা হচ্ছে দেখা, এমন সাধারণ জিনিস, সেটা নিয়ে এমন একটা অদ্ভুত কথা বলতেন। সেটা একটা উদাহরণ আমি শেয়ার করতে চাই সবার সাথে। একদিন উনি বললেন যে মানে বিশেষ করে ওয়েস্টার্ন বিভিন্ন কালচার এবং ওয়েস্টার্ন যে পোয়েট্রি যে চর্চা হয় এবং আমাদের এখানে যে চর্চা হয়, সেটা নিয়ে কথা হচ্ছিল। তো উনি হঠাৎ করে বললেন যে দেখো, তোমাকে একটা জিনিস একটু ভেবে দেখতে হবে, সেটা হচ্ছে যে ওদের যে সমস্ত লোককথাগুলো, সেই লোককথাগুলো আরম্ভ হয় এরকম ভাবে ওয়ান্স আপন এ টাইম, কোনো একটা সময়। আর আমাদের এখানে আরম্ভ হয় যে বিশাল একটা নদীর ধারে একটা বিশাল বটগাছ ছিল, সেই বট গাছের ধারে একটা লোক, একটা পাগল থাকতো, এরকম ভাবে আরম্ভ হয়। তো তোমাকে বুঝতে হবে যে ওদের যে কনস্ট্যান্টটা, সেটা হচ্ছে সময় নিয়ে ওরা শুরু করছে। আর এখানে যে কনস্ট্যান্টটা, সেটা বুঝতে হবে যে স্থান মাহাত্ম্য। তো মানে এটা নিয়ে বলতে আরম্ভ করলে শেষ হবে না। আমি সুকল্পদাকে বলছি যে এগিয়ে নিয়ে যেতে সবাই। হ্যাঁ, এইরকম মানে এরকম প্রচুর উদাহরণ আছে। যেটা হচ্ছে যে, আর ওই যে গুরু প্রসঙ্গে আমরা খুব মজা করে বললাম, গুরু প্রসঙ্গে যেটা হচ্ছে উৎপলদার লেখার উপাদান,
এ নিয়ে উৎপলদা বহুবার আমাদের সঙ্গে কথাবার্তাতেও বলেছেন, আমার সঙ্গে কথাবার্তাতেও বলেছে, বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিভিন্ন সাক্ষাৎকারে উনি বলেছেন। সেটা হচ্ছে যে উনি বারবার বলতেন যে আমার লেখার উপকরণ হচ্ছে রাস্তায় পড়ে পাওয়া জিনিস। তা যেমন বেশ কিছু আমরা জানি যে গ্রন্থ চর্চা তিনি বিপুল পরিমাণে, মানে তিনি একজন মানে বড় পাঠক ছিলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আরো যেটা ছিল সেই যে কথাটা ছিল যে অবজারভেশন বা দেখাটা, রাস্তায় পড়ে পাওয়া জিনিস। হ্যাঁ, এবং রাস্তায় উনি পাগলের সাথে জুতো পালিশ যে করছে তার সাথে, এবং তাকে জিজ্ঞেস করতেন যে তুই কি ভাষায় কথা বলছিস রে, সে একটা বিহারি ভাষায় কথা বলছে। হ্যাঁ, রাত্রিবেলায় মানে রাত্রি ভ্রমণে বেরোতেন। আমি গল্প বহুবার তার মুখ থেকে শুনেছি। উনি রাত্রি 12টার পরে অনেক সময় রাস্তায় বেড়াতে বেরোতেন এবং উনি গাড়ি নিয়ে তখন একটা সময় চলে যেতেন বিভিন্ন জায়গায়, এবং কলেজ স্ট্রিটের মতন জায়গা, আমার স্ট্রিট জংশনে উনি সেখানে গিয়েছেন এবং সেখানে একজন খুড়িমার গল্প উনি বলতেন, যে খুড়িমা কিনা হচ্ছে কিনা তোমার ওরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কুড়িয়ে নিয়ে আসে সেই সব, বা কেউ কেউ ভিক্ষা করে, তো ওখানে তারা এসে রাত্রিবেলা তারা জমায়েত করে, গভীর রাতে তখন রান্না হয়, খুড়িমা তখন রান্নাটা করে না। তো সেখানে নাকি একটা পাগল সে বসে থাকে সবসময়, সে পাগলটা চেয়ে চেয়ে দেখে এবং সে খাবার অপেক্ষা করে। ভিখারিদের খাবার খাওয়া হয়ে গেলে বা কাগজ কুড়ানিদের খাবার খাওয়া হয়ে গেলে তবে সেই পাগলটা খাবার খায়। এবং সেখানে ওই খুড়িমা উৎপলদাকে নানান গল্প বলতেন। উৎপলদার বক্তব্য হচ্ছে যে ওটা আমার কাছে একটা বড় নলেজ ব্যাংক। বা আজকে রাহুলদার সঙ্গেও আমাদের কথা, বহু সময় এই নিয়ে আমার কথা হয়েছে যে নবদ্বীপ থেকে আসতো এক শাড়িওলা, রাহুলদা, তো সেই শাড়িওলা যিনি আসতেন আর কি নবদ্বীপ থেকে, তার গল্প তুমি একটু বলো। শাড়িওয়ালা না, ও একটা কাগজের সম্পাদকও ছিল। শাড়ি বিক্রি করে তারক সাহা, সে ঢুকেছিল শাড়ি নিয়ে, সে ঢুকেছিল শাড়ি নিয়ে। হ্যাঁ, সেটা কি জানা গেল সে কবিতার পত্রিকা সম্পাদনা করে এবং নতুন নতুন ধরনের, যে হলে কোনো তাল গাছে তাল গাছের পাতাতে আমরা কবিতা লিখেছি, গৌতম দাও লিখেছেন, আমরাও লিখেছি, আমাদের নিয়ে 16খানা কবিতা নিয়ে একটা বই বেরোলো বই মেলায়, এরকম যে কাপড়ের ওপরে লেখা কবিতা। তো এরকম করতে করতে একবার বেরোলো যে ব্রেইলে লেখা কবিতা, ব্রেইল। ওখানে একটা অন্ধদের স্কুল আছে, সে অন্ধ স্কুলে পাঠ্য হবে আধুনিক কবিতা ব্রেইলে লেখা। আমি উৎপল দা, গৌতম দা, মৃদুল দা, আমার এরকম 10-12 জনের লেখা নিয়ে একটি বই। তো ব্রেইল তো আমরা হাত দিলে পড়া হয় সব লেখাই সবার আর কি। তো সে বইটা উদ্বোধন করা হবে, সে উদ্বোধন অনুষ্ঠানে যেটা সবচেয়ে মানে বয়োজ্যেষ্ঠ হচ্ছেন উৎপলদার উপর দায়িত্ব পড়লো, উনি বইটা উদ্বোধন করবেন। তো অন্ধদের স্কুল এইসব বিষয়ে উৎপলদা খুব উৎসাহী ছিলেন, ব্রেইল অক্ষর তাদের সঙ্গে কথা বলবেন। তো গেছেন, গিয়ে রাত্রেবেলা আমাকে ফোন করছেন যে রাহুল, মারাত্মক ব্যাপার হয়ে গেছিল, আজকে মান খেতে খেতে বেঁচে গেছি। কেন? বলে ওরা তো আমাকে বললো যে আপনি আপনার কবিতাটি পড়ে আমার সভার উদ্বোধন করুন। কিন্তু ওই সভা উদ্বোধন করতে গিয়ে দেখলাম যে আমি যে কবিতাটা লিখেছি তার 3য় লাইনে এই অন্ধ শব্দটি আছে। তখন মনে বসে যে খোড়াকে খোড়া বলিও না, অন্ধকে অন্ধ বলিও না। আমি ফলে ওই লাইনটা জাম্প করে কবিতাটা পড়লাম, ফলে বেঁচে ফিরে এলাম। যেটা বলার কথা, এই নবদ্বীপে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। একটু আগে রাজেশ বলছিল না, দেখাটা উৎপলের প্রায় কবচকুণ্ডল ছিল। আমরা একটা জায়গায় কীর্তন শুনতে গিয়েছিলাম, কালীকৃষ্ণ গুহ ছিলেন, অমিতাভ চৌধুরী ছিলেন, উৎপল দা আর আমি, তারক সাহাই আমাদের নিয়ে গেছিলেন। আমার সে গায়িকার নাম মনে নেই, ধরো রাজলক্ষ্মী দেবী। তিনি একটু কৃষ্ণবর্ণের বেশ পৃথুলা মহিলা, এবং তার সঙ্গে যিনি খোল বাজান তিনি অপূর্ব সুন্দর অনিন্দ সুন্দর এক ভদ্রলোক, চুল পাকা, খুব সুন্দর। এবং তারা দেখলাম তারা দুপুরের আহার একই থালায় করলেন। তো আমরা জানলাম যে ওই ভদ্রলোক ওনার সঙ্গে থাকেন, যে উনি সংসার ত্যাগ করে চলে এসেছেন। এবং ওই রাজলক্ষ্মী দেবীর সংসার সম্পর্কে খুব একটা জানি না আমি, যাই হোক। কিন্তু আর খাওয়া দাওয়া হলো, এবার আমরা গান শুনবো। গান শুরু হলো, আমাকে উৎপল দা আস্তে আস্তে গান ফিসফিস করে বললেন যে রাহুল, লক্ষ্য করো কিভাবে গাইছে, লক্ষ্য করো। তাকিয়ে দেখলাম যে মহিলা গান গাইছেন, ভদ্রলোকের খোল বাজাচ্ছেন যিনি, তার হাতের দিকে তাকিয়ে, আর যিনি খোল বাজাচ্ছেন সেই মহিলার ঠোঁটের দিকে তাকিয়ে। আমি তখন বুঝেছিলাম যে উৎপলদার লক্ষ্য মানে বিভিন্ন ভাবে, বিভিন্ন দিকে, বিভিন্ন বিষয়ে খুব মানে এই পর্যবেক্ষণ প্রিয়তা তার লেখার এবং তার চরিত্রের
একটা মহৎ গুণ বলে আমার মনে হয়। অবশ্যই অবশ্যই সে কথা একদমই সত্যি। তো এবং আরেকটা বিশেষ বিষয় আমরা লক্ষ্য করেছি, উৎপলদার লেখালেখির ব্যাপ্তি নিয়ে তো কোনো প্রশ্নই। উৎপলদা গল্প লিখেছেন, উৎপলদা প্রচুর গদ্য লিখেছেন, সমালোচনা তো করেইছেন বিভিন্ন সময়। কিন্তু না, আমি এখানে যে এখানে বলার হচ্ছে যে উৎপলদা গল্প কিন্তু গল্পের সকল গল্পের মতো নয়, না একেবারেই গোলগোল বাংলা সাহিত্য গল্পের মতো নয়। হ্যাঁ, না 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 একেবারেই নয়। এবং তার মধ্যে প্রচুর, যেমন এই আমরা যদি মানে আমি একদম ছোট যদি একটা অংশ পড়ে শোনাই, সেটি হচ্ছে মানে এই আমি পড়ছি হচ্ছে টোকিও লন্ড্রি বইটি থেকে, যেটি উৎপলদার জীবিতাবস্থায় শেষ যে বইটির নামকরণ করে গিয়েছিলেন আর কি। মানে অবশ্যই হাঁস চলার পথে পরে বেরিয়েছিল এই বই। তো বইটির নাম করেছিলেন টোকিও লন্ড্রি। ও নামকরণ সম্পর্কে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে যে টোকিও লন্ড্রি কেন, টোকিও লন্ড্রি ওর একটা গল্পের নাম, সেটা ঠিক কথা, কিন্তু টোকিও লন্ড্রি কেন? তো তখন বলেছিলেন যে তখন ওনার খুব খারাপ অবস্থা, আমার মনে আছে যে উনি মানে বাড়িতেই হাসপাতালের বেড অ্যারেঞ্জ করে ওইভাবে তাকে রাখতে হয়েছিল। তো তখন তিনি বলেছিলেন যে এটা একটু আন্তর্জাতিক করলাম ব্যাপারটাকে। আসলে সন্দীপন বলতো না যে বাঙালিদের কথা মানুষ বিশ্বাস করে না, বাঙালিদের কথা দু চারটে সাহেব ধরে আনো তবে বিশ্বাস করবে, দু চারটে সাহেবকে কি আমার কথা বলাও তাহলে বিশ্বাস করবে। তো সেই রকম আমি টোকিও লন্ড্রি নামটা দিলাম, ব্যাপারটা একটু ইন্টারন্যাশনাল দাঁড়াবে আর কি, সেই কারণে আমি এরকম নাম দিয়েছি। যাই হোক, তো গৌতমদার গল্পের মানে গল্প নিয়ে অদ্ভুত তার দেখা, অদ্ভুত তার মানে জায়গা আমরা বিভিন্ন জায়গায় খুঁজে পেয়েছি। যেমন হচ্ছে আমি একটা ছোট্ট জায়গা জাস্ট পড়ে শোনানোর আগে শুধু গল্পটা সম্পর্কে একটুখানি বলো। তিনপাতার গল্পটা পড়ছি না আমি, গল্পটার বিষয় হচ্ছে যে একটা বাড়িতে চুরি হয়ে গেছে, এবং একটা বাড়িতে চুরি হয়ে গেছে ইংল্যান্ডে একটা বাড়িতে চুরি হয়ে গেছে। তো সেখানে দুটো ঘর থেকে সমস্ত কিছু চুরি হয়েছে। তো এইবারে আমরা মানে তখন উৎপলদা লিখছেন ওইখানে যে একটা ঘরের সমস্ত সামগ্রীর ওপরে ইন্স্যুরেন্স করা ছিল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা ফেরত পাবে বলে সে খুব আনন্দে আছে। আর একটা ঘরে একটা ঘড়ি ছিল, অত্যন্ত পুরনো একটা ঘড়ি। হ্যাঁ, সেই ঘড়িটা সেটা চুরি হয়ে গেছে, সে কিন্তু ইন্স্যুরেন্সে ওটা পয়সা বা কিছু পাবে না, কিন্তু তার খুব আনন্দ হয়েছে। কেন হয়েছে না, একদম ছোট্ট আমি 4 লাইন পড়ে শোনাই। সত্যি কথা বলতে কি, স্যামুয়েল সেদিন পাড়ার বারে আমার কাছে বউয়ের অসাক্ষাতে হৃদয় উদ্ঘাটিত করে। ঘড়িটা গেছে, ভালোই হয়েছে, হপ্তায় হপ্তায় দম দাও, ধুলো ঝাড়ো, বছরে বছরে অয়েলিং করাও। এবার জাপানি ডিজিটাল ঘড়ি আনবো, ডালকুত্তার মতো একপ্রথা প্রকৃতির, সব সময় ঠিক টাইম দেবে, অন্ধকারে জ্বলবে, চলবে ব্যাটারিতে, ঝামেলা নেই। কনক্লুসিভ সেন্টেন্স লিখছেন এই গল্পের। যেদিন থেকে স্যামুয়েলের ঘড়িটা চুরি গেল, সেদিন থেকেই প্রথম শীত পড়তে শুরু করেছে। আমরা শীতের প্রতীক্ষায় আছি। যে একটা ঘর থেকে একটা ঐতিহ্যের চুরি যাওয়া, এই ঘরটা যেন আমাদের পৃথিবীর, আমাদের বসতের কথা উনি লিখছেন। স্যামুয়েলের কথা তো উনি লিখছেন না, আমাদের সত্তার কথা উনি লিখছেন। এই ছিল উৎপলদার গল্প। আরেকটা জায়গায় আমরা আলোকপাত করব। যাই হোক, এবার আমরা আবার একটু গৌতমদার কাছে যাই। তো গৌতমদা, কবিতার প্রসঙ্গে আপনি যেভাবে আলোকপাত করছিলেন উৎপলদাকে, আপনি আরেকটা কথা খুব বলেন যে আমি এরকম ইন্টেলেক্ট দেখিনি, উৎপল কুমার বসুর মতন ইন্টেলেক্ট আমি এরকম দেখিনি। আপনি যদি বিষয়টা একটু পাঠক এবং দর্শকদের সঙ্গে শেয়ার করেন আপনার দেখা। আমি বলার কেউ নই, শোনা যাচ্ছে আমার কথাটা? আমি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আসলে ইন্টেলেক্টের ব্যাপারটা আমি কি বলবো, আমি বরঞ্চ এই যে রাহুল কিছুক্ষণ আগে একটা কথা বললেন, সেই চারক সাহা, এইটা আমি একটা জায়গা একটু শোনাতে চাই, আমার খুব প্রিয় একটা জায়গা। এটা নবদ্বীপ আসা যাওয়া বলে কলকাতার একটা ছোট্ট লেখা। সেই লেখাটাতে প্রথমে উনি একটা বর্ণনা দিচ্ছেন, একটা অসামান্য বর্ণনা, সেই সময় এখন নেই। শেষের দিকে একটা সংযোজন, লেখাটা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে একটা সংযোজন আছে, সেখানে লিখছেন, আমার আকাঙ্ক্ষা নিতান্তই বৈষয়িক এবং স্বাস্থ্যকর। আমরা নবদ্বীপ ধামের পরবর্তী ছোট স্টেশন থেকে দাঁড়িয়ে আছি, নাম বিষ্ণুপ্রিয়া হল। বনজঙ্গল খানিতে ঘেরা এই নির্জন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি সহচর চারক সাহাকে বলি,
তুমি এখানেই আমার একটা আশ্রয়ের ব্যবস্থা করো, আমার আর কোথাও না গেলেও চলবে। এই 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 অংশটা আমার মানে অসম্ভব একটা মনে হয় ভালো। পুরো বাংলার সাহিত্য, বাংলার সংস্কৃতি, বাংলার জীবন মনে হয় এই একটা লাইনে এসে না বেশি স্পষ্ট হয়েছে। এটা যদি ইন্টেলেক্টুয়াল বলে বলতে পারেন, আমার মনে হয় এটা ইন্টেলেক্টুয়াল থেকে আর একটু বেশি। অবশ্যই অবশ্যই, সে তো বটেই। হ্যাঁ, এইবারে দেবাশিস মুখোপাধ্যায় বলছেন যে লোকমাতা দেবীর কথা বলছেন দেবাশিস মুখোপাধ্যায়, আমি জাস্ট সেই পাতাই খুলে বসে আছি যে এই উৎপলদাকে দেখেছি চাচাছোলা গদ্যে লোকমাতা দেবী নামে দূরদর্শনে সমালোচনা করতে, সেটা টেলিভিশন পত্রিকায় বেরোতো। তো এটাও আমার উৎপলদার আর একটা দিক, উৎপলদার লেখালেখির আর একটা দিক, যে টেলিভিশন পত্রিকায় আমি একটা ছোট্ট অংশ পড়ে শোনাচ্ছি। আগে বল যে দুটো চরিত্র ছিল, যে বাড়ির বাবু এবং বাড়ির কাজের মহিলা। বাবু এবং কাজের মহিলা এটা নিয়ে গল্প করতেন আর কি, হ্যাঁ, টেলিভিশন নিয়ে। হ্যাঁ, কিন্তু সব জায়গায় সব লেখায় নয়, যেমন আমি যে লেখাটা এখন পড়ছি সেরকম নয়। সেটা হচ্ছে চালের বাজার দর শিরোনামে উপশিরোনাম হচ্ছে জ্ঞান দেবেন না, উপশিরোনাম হচ্ছে জ্ঞান দেবেন না, ছোট্ট প্যারাগ্রাফ। তবে আমি কলকাতা কেন্দ্রের পল্লী কথা থেকে বিস্তর জ্ঞান সংগ্রহ করেছি। বাদামি শোষক পোকা, মাজরা পোকা এবং ঘাটুই পোকার তফাৎ জানেন? রাত্রিবেলায় মাটির তলা থেকে বেরিয়ে আসা কোন পোকা চারা গাছ কেটে দেয়? মাকড়সা আপনার বন্ধু না শত্রু? আম গাছের মুকুল যদি কুয়াশায় কালো হয়ে যায় তবে আপনি কি করবেন? এই শেষ প্রশ্নটা অনেকটা রবীন্দ্রসঙ্গীতের লাইন বলে মনে হচ্ছে, তাই না? যাই হোক, এসব সমস্যা আছে, কে উত্তর দেবেন জানি না। গত 15 বছর ধরে পল্লী কথা অনুষ্ঠানে যে ছবি আঁকা গ্রামের দৃশ্যটি ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটা কবে ছিঁড়বে? কবে দূরদর্শনে বই থেকে তোলা পোকামাকড়ের ফটো, ধান ক্ষেতের ছবি, কুড়ে ঘরের ফটো দেখানো বন্ধ হবে? এয়ার কন্ডিশন স্টুডিওর মাটির উঠোন আর টবের জঙ্গল কবে ভেঙে ফেলা হবে? কবে দূরদর্শনের পরিচালক ও কর্মীরা গ্রামের অনুষ্ঠান তৈরি করার জন্য সত্যি সত্যি গ্রামে যাবেন? সত্যি সত্যি কবে আমরা গ্রামের পোকামাকড়, চাষবাস, গাছপালা, মানুষজনের ছবি দেখতে পাবো? পল্লী কথা অনুষ্ঠানের সমালোচনা এরকম বিচিত্র গতায়াত, এরকম বিচিত্র লেখার জগতে, সমালোচনার জগতের গতায়াত ছিল। আমরা ব্যাপ্তিটাকে আসলে ধরার চেষ্টা করছি, উৎপলদার এই ব্যাপ্তিটাকে। আমাদের মধ্যে আবার হিরণদা ফিরে এসছেন, তো হিরণদার কাছে এবার আমরা যাই। আমরা সেই কলকিয়ামের গল্পটা জাস্ট শুরু হয়েছিল হিরণদা, তো সেই গল্পটা যদি আমাদের বলেন, সেই গল্প অভিজ্ঞতার কথা বলুন। কলকিয়ামের একটা মজার ঘটনা খুব একটা বেশি লোকে জানে না, সেটা হচ্ছে একবার আমরা ট্রেনে করে ফিরছি, তো হঠাৎ সবারই পরিকল্পনা হলো যে সবাই ছবি আঁকবে। তো উৎপলদা বললো হ্যাঁ আমিও আঁকবো ছবি। আর উৎপলদা একটা ছবি আঁকলেন, সেটা হচ্ছে যে উৎপলদা ট্রেনটা খুব জোরে যাচ্ছিল তখন, আর উৎপলদা পেনটাকে কাগজের উপরে ধরে রেখেছেন। উনি ছবিটার নামও দিয়েছিলেন ট্রেনের আঁকা ছবি, সেই ছবিটার নাম দিয়েছিলেন। এবার পেনটা তো মানে ঘুরছে, আর উনি কাগজ আর পেনটাকে ধরে রেখেছেন। ট্রেন যত লাফাচ্ছে রেখাও তত লাফাচ্ছে, রেখা চারিদিক থেকে নানা রকম চেহারা নিচ্ছে, আর উনি সেটা অ্যালাউ করছেন, উনি সেটা এঁকেই যাচ্ছে। উনি কিছু আঁকছেন না, কাগজ এবং পেন এবং ট্রেন এই তিনজনে মিলে ছবিটা আঁকছে। কাগজ এবং পেন, গতিময় ট্রেন, আর উৎপলদা খালি পেনটা আর কাগজটা ধরে আছেন। উৎপলদা কিছুই চেষ্টা করছেন না, কিছুই চেষ্টা করছেন না, এবং ট্রেনের আঁকা ছবি বলে উনি চালিয়ে দিলেন সেটা আর কি। তো উৎপলদার একমাত্র আঁকা ছবি, একমাত্র আঁকা ছবি সেটা রয়েছে ট্রেনের। আমরা এবার ব্যাকএন্ড প্রহরের ব্যাকএন্ড করব হিরণদার আঁকা ছবিগুলো। হিরণদা উৎপলদাকে যেভাবে বিভিন্ন মুডে ধরার চেষ্টা করেছেন অতীতে এবং সাম্প্রতিক, সেই ছবিগুলো আমরা এখন পর্দায়, আমাদের পর্দায় দেখতে পাচ্ছি, প্রহরের পর্দায় আমরা দেখতে পাচ্ছি। শান্তিনিকেতনে সারা রাত ধরে আড্ডা হচ্ছে, অনেকে ছিলেন সেই আড্ডায়। তা আমি এঁকে যাচ্ছি ছবি। সেদিন সারা সন্ধ্যে আমরা বিপিন গোস্বামী যখন ছিলাম, তার ভাস্কর, তার প্রভাবে আমার ছবিগুলো আঁকা হয়েছে। এখানে ভূমেন্দার ছবি এঁকেছিলাম, মাধবদার এঁকেছিলাম। এটা হচ্ছে নন্দনে, শান্তিনিকেতনের নন্দনের ওখানে
এক্সিবিশন হলের মধ্যেই ছবি আঁকছে, এটাও আচ্ছা। তাই। রং দিয়ে, এটা ওই টুরিস্ট লজে আড্ডাতে উৎপলদা, অসাধারণ। উৎপলদার অজস্র ছবি আছে, অজস্র ছবি। চেয়ারের পিছনে উৎপলদা বসে আছেন, সামনের চেয়ার, পলকে অনেক ছবি আছে উৎপলদার। এটা উৎপলদার রেফারেন্স থেকে রাখা, এটা আজকেই এঁকেছি। হিরণদার রেখার মধ্যে দিয়ে উৎপলদার বর্ণময় ব্যক্তিত্বকে হিরণদা যেভাবে ভেবেছেন আমরা দেখতে পাচ্ছি প্রহরের পর্দায়। অসম্ভব একটা অন্যরকমের অভিজ্ঞতা হলো হিরণদার এই ছবিগুলো দেখে। কিছু ছবি আমরা আগেও দেখেছি, আর নতুন ছবিগুলো তো আজকেই দেখলাম, তো একটা অদ্ভুত অভিজ্ঞতা আমাদের হলো। তো এইবারে আমি প্রহরের ব্যাকএন্ডকে অনুরোধ জানাবো যে উৎপলদার সকণ্ঠে আরেকটি কবিতা আমাদেরকে শোনানোর এবং দেখানোর জন্য। প্রান্তর থেকে। রূপনগরেতে চলো, সে দেশে ধুলোয় সবার নিভৃত নাম লেখা আছে, যে নামে তোমায় পুরনো বন্ধুরা চেনে, এখনই বাতাস সেই নাম ডেকে গেল। রূপনগরের পাঁচিলে না হয় বসে কিছুক্ষণ, দুটি পায়রার পাশাপাশি। গতবার এত বৃষ্টি হলো, এত রক্তপাত, আমাদের ক্রমশ বয়স হলো তারই সঙ্গে। আমাদের প্রতিটি বসন্ত আজ আধলীন, সূর্যে মাথা রেখে স্বপ্নরত। গতবার বনভোজনের শেষে অগণ্য পালক পড়েছিল চতুর্দিকে। তোমাদের মজার গল্প এক বলি শোনো, কে যেন বলল ডেকে। কোন গল্প, কাকে নিয়ে, সমস্ত ভুলেছি, শুধু শালবনে দূরে জলার মতন এক স্বচ্ছ জল অন্তিম গোধূলি নিয়ে আলো হয়েছিল। রূপনগরের পাঁচিলে না হয় বসে কিছুক্ষণ অন্য মনে। তো আমি জানি না সবাই কি শুনতে পেলেন না, আমি ঠিক শুনতে পেলাম না। আমি শুনতে পেয়েছি। আমরা তো পেয়েছি, শুনতে পাওয়া গেছে? আচ্ছা, আচ্ছা তাহলে ঠিক আছে। যাই হোক, এবার আমরা আবার আমাদের একেবারে প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি আড্ডার। তো আমরা আবার ফিরে যাব রাজেশের কাছে। রাজেশ আরো একটি স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করুক উৎপলদার। ঠিক আছে। আমি আগে দেখা নিয়ে কথা বলছিলাম। এবার মানে এক একটা বিষয় নিয়ে কথা বলতে আরম্ভ করলে দিনের পর দিন হয়তো কেটে যাবে, অনেক লেখা যাবে। তো আমি এবার রসিকতা নিয়ে কথা বলছি। রসিকতা শব্দটা ঠিক নয়, হিউমার ভালো হয়। তো ওনার ধরুন মানে আমার পৃথিবী লন্ডন একটা সময় ছিল যখন প্রতিদিন বিকেল বেলায় প্রায় আড্ডা হতো, প্রায় প্রতি একদিন ছেড়ে ছেড়ে দেখা হতো। তো পৃথিবী হয়তো আমার লন্ডমন্ড হয়ে গেছে, একটা সাংঘাতিক কিছু হয়ে গেছে। তখন সাংঘাতিক হয়ে যাওয়া মানে হয়তো প্রেমিকা ছেড়ে চলে গেছে, এইটাই। তো মুখ কালো করে হয়তো গেছি, হ্যাঁ, সেটা নিয়ে কোনো কথাই হয়নি। উনি এমনি দু চারটে কথা বলতেন, তাতেই মন ভালো হয়ে যেত। তো যেমন সেটার একটা উদাহরণ দিচ্ছি। একদিন কথায় কথায় উনি বললেন যে আদর্শ নরক কিরকম হবে। হ্যাঁ, আদর্শ নরক যাই হোক, তো আদর্শ নরক কিরকম হবে উনি একজন গায়কের নাম করে বললেন। সেই নামটা আমি এখানে করছি না, এটা যেহেতু লাইভ চলছে। একজন গায়কের নাম করে বললেন যে কাউকে যদি হাত পায়ে বেঁধে একটা কাঠের চেয়ারে বসিয়ে সেই গায়কের গান শোনানো হয় 8 ঘন্টা, সেটা হচ্ছে আদর্শ নরক। তো আরেকদিন আবার সেই এক প্রশ্ন আমি আবার করলাম, আমার আরো কেউ ছিল তাদেরকে শোনানোর জন্য, যে আপনি ওই দিনকে বলছিলেন আদর্শ নরক। সেদিনকে উনি বললেন যে এটা আমি বলতেই পারি, সেদিনকে উনি বললেন যে অনেকেই সুর করে করে আবৃত্তি করে, হ্যাঁ, তারা আবার আমার কাছে কবিতা চাইছে। তো আদর্শ নরক হচ্ছে যে কাউকে হাত পা বেঁধে যদি তাকে এই কবিতা বেশ কিছুক্ষণ শোনানো হয়। এবার বৈষয়িক কথাবার্তায় ওনার আগ্রহ খুব কম ছিল। প্রচুর লোক এসে প্রথমে যেটাকে বাংলায় আমরা বলি খেজুর করতো, হ্যাঁ, কেমন আছেন বৌদি, কেমন আছে, এই আছে ওই আছে। উনি একটু ভিতরে ভিতরে রেগেই যেতেন, উপরে হয়তো করতেন না, তো সবসময় কাটানো যেত না। তো এরকম একজন লোক এসে ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনার সোনারপুরে, ওনার সোনারপুরে ফ্ল্যাট নেই, কিন্তু আপনার সোনারপুরে শুনলাম আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, কেমন ফ্ল্যাটটা আছে, রং টং করিয়েছেন, এইসব জিজ্ঞেস করেছে।
তো উনি বললেন যে শোনো, সোনারপুরে একদিন কি হয়েছে, একটা ছেলে যে একতলা বাড়ি থাকে না সোনারপুরে, সেই বাড়িতে অনেকেই ছাদে গরমকালে রাত্রিবেলা মশারি টাঙিয়ে ঘুমাতে যায়। তো সকালবেলা উঠে ছেলে তৈরি তৈরি হয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, তো মা চিৎকার করে বলছে, ওরে বাছা শোন, ছাদে মশারির উপর একটা কেউটে সাপ শুয়ে আছে, তো তুই বেরিয়ে যাওয়ার আগে ওই কেউটেটা মেরে দিয়ে যা। তো তখন মাও খুব স্বাভাবিক ভাবে বলে, ছেলেও বলছে আচ্ছা কেউটে ঠিক আছে, বলে ও ছাদে গেছে, গিয়ে দেখে ছাদ থেকে চিৎকার করে বলছে, মা মশারির উপরে কেউটে কোথায়, এটা তো একটা হেলে সাপ শুয়ে আছে। তখন মা চিৎকার করে উত্তর দিচ্ছে যে বাছা, গরিবের ঘরে হেলে সাপই কেউটে। এই হচ্ছে মানে ওনার উত্তর। আমার কি আরো সময় আছে, না তুমি সুকল্পদা এগিয়ে যেতে চাইবে? আমার মনে হয় যে সময় শেষ হয়ে এসেছে, আমি আমরা এবার না, আমরা আরেকটা জায়গা, আরেকটা দিক উৎপলদার আরো সাপের একটা গল্প বলবো। হ্যাঁ উৎপলদার সাপের একটা, উৎপলদার শান্তিনিকেতনে একটা বাড়িতে ভাড়া নিয়েছিলেন। এবার উৎপলদা ওখানে গিয়ে কবিতা লিখবেন। এবার যেই উৎপলদা ওখানে যান, সকাল থেকে লোক আসে উৎপলদা এসছেন বলে। উৎপলদা আমাকে বলছেন, বুঝলে আমি এবার একটা প্ল্যান করলাম যে কি করে লোকগুলো কাটানো যায়। তো বলছে কি করলেন আপনি? বললো যে আমি হঠাৎ বললাম, জানেন তো এখানে না একটা খুব বড় বিষধর সাপ এতটার সময় এখান দিয়ে পাস করবে, হ্যাঁ 10:40 একটা সাপ আসবে, আপনি কিন্তু ভয় পাবেন না, ও কিছু বলবে না আপনাকে, হ্যাঁ এখান দিয়ে যাবে, এই পাশ দিয়ে যাবে, হ্যাঁ আপনি যেখানে বসে আছেন না ওইখান দিয়ে যাবে। তারপর থেকে আর কেউ লোক আসে না, সাপও কোনোদিন আসেনি। শান্তিনিকেতনের সেই সাপের অভিজ্ঞতা নিয়ে উৎপলদা আমাকে রাজেশকে, আমরা ওটাকে একটা গদ্যের আকারে আমাদের সাক্ষাৎকার আমরা প্রকাশ করেছিলাম। আমরা প্রশ্নগুলোকে অমিট করে দিয়েছিলাম। আমাদের বিষয় ছিল সেদিন আড্ডা কবি ও প্রকৃতি। উৎপলদার কাছে আমরা আড্ডা মারবো কবি ও প্রকৃতি নিয়ে। এবার উৎপলদার কাছে ওই যে কথাটা আমরা গোড়াতেই বললাম, রাজেশ তো ওটার একটা মজার ঘটনাই বললো পোস্টমডার্নিজম নিয়ে, যে বিষয় নিয়ে উৎপলদাকে বলতে বলা হবে উৎপলদা কদাপি সেই বিষয়ে থাকবেনই না। তো সেদিন আমাদের দুজনকে প্রচুর কসরত করতে হয়েছিল। তো সেইখানে যে কারণে আমরা ঠিক করেছিলাম যে ওনাকে ঠেলে ঠেলে প্রকৃতির দিকে নিয়ে যাবো, আর উনি তারপরে আমরা প্রশ্নগুলোকে অমিট করে দেবো, ওটা একটা গদ্যের আকারে ছাপা হবে। তো সেইভাবেই ছাপা হয়েছিল। তো সেইখানে নিয়েছিলাম ওনাকে, হ্যাঁ ওনাকে আমরা দেখিয়েও নিয়েছিলাম, দেখিয়ে নিয়ে তারপর ছেপেছিলাম। হ্যাঁ সেইখানে উনি বলছেন এরকম একটা কথা, আমি তখন শান্তিনিকেতনে থাকতাম, মানে প্রকৃতির যত কাছাকাছি থাকা যায়, রেল লাইনের ওই ধারে, একটু আনডিস্টার্ব, এদিকে বাবুদের অঞ্চল নয়, একটু ছোট লোকদের অঞ্চলে ঘর নিয়ে থাকতাম। সামনে একটা মাঠ ছিল, সেখানে দুটো সাপ ছিল, তাদের সঙ্গে আমার বেশ দূরত্ব বজায় রেখে একটা হৃদ্যতা গড়ে উঠেছিল, এবং তারা সকালবেলা বেরিয়ে পড়তো। প্রথম একটা আসতো, তার মিনিট 15 পর আর একটা। তো যোগেন চৌধুরী আমাকে বলেছিল ওরা রেল লাইন পেরিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যায়। আমি বললাম যাক না, তাতে তো আমি কোনো বাধা সৃষ্টি করছি না। আমি অনেককেই বলতাম এসো না আমার বাড়িতে, সকাল সকাল 7-8টার সময় চা খাবে, লনে বসে চুমুক দিয়ে চিৎকার করে উঠতো সাপ সাপ। আমি বলতাম শান্ত হয়ে বসো না, এত ব্যস্ত হওয়ার কি আছে, ওরা পাশ দিয়ে চলে যাবে খানিক পরে আবার একটা। তো এরা বলতো না না এখানে আসবো না কোনোদিন। যোগেন আমাকে সাপের সঙ্গে বসবাসের বিভিন্ন ট্রিক শেখাতো। এইরকম ঘটনা যে একটা কথা হচ্ছিল না, যে বিষয়টা কথা বলবো, যে বিষয়ে কথা বলবেন উল্টো দিকে চলে যেতেন। তো একবার জীবনানন্দ দাস নিয়ে একটা বক্তৃতা দেওয়ার কথা ছিল, তো 1/2 ঘন্টা বক্তৃতা। তো উনি প্রায় 29 মিনিট বক্তৃতা দিলেন সঞ্জয় ভট্টাচার্যকে নিয়ে। লাস্ট লাইনটি বললেন যে এই সঞ্জয় ভট্টাচার্যই জীবনানন্দকে সহ্য করেছিলেন। হ্যাঁ, এই হচ্ছে জীবনানন্দের বক্তৃতা স্ট্রাকচার। এবং সেই সঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে ঘর করেছেন রীতিমতো, মানে মেধার ঘর বাড়ি তৈরি করেছেন রীতিমতো। তিনি এখানে উপস্থিত গৌতম বসু, যিনি সঞ্জয় ভট্টাচার্যের ডায়েরির সম্পাদক, সঞ্জয় ভট্টাচার্যের কবিতা সমগ্রের সম্পাদক। যাই হোক, সেই নিয়ে আমরা আরেকটা আড্ডায় তার অভিজ্ঞতা সে প্রসঙ্গে শুনবো। তো আমাদের আড্ডা আজকে একেবারেই শেষ লগ্নে এসে উপস্থিত। আমরা এক্ষুনি আমাদের আড্ডা শেষ করছি।
আমরা প্রহরের সকল দর্শককে অত্যন্ত ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গে থাকার জন্য সকল শ্রোতা দর্শককে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই আজকের অতিথি শিল্পী হিরণ মিত্র, কবি গৌতম বসু, কবি রাহুল পুরকায়স্থ এবং রাজেশকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের মতো আমরা এই উৎপল সন্ধ্যা আমরা আজকে এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।